আজকে মুভিটি হলো মহারাজা, যে কিনা হলো একজন নাপিত, এবং এই নাপিতের গল্প নিয়েই এই চলচ্চিত্র। মুভির শুরুতেই আমরা দেখতে পাই মহারাজা, যিনি হলেন এই সিনেমার নায়ক। তিনি একটি রামকি সেলুনে কাজ করেন, একটি নাপিত দোকান। মহারাজা পেশায় একজন নাপিত। ওনার বাড়ি চেন্নাইয়ের পল্লিকরনাইতে। একদিন মহারাজা বাড়ির উল্টো দিকের দোকান থেকে একটি সফট পশু কিনছিলেন। তখন হঠাৎ একটা ট্রাক তাদের বাড়িতে ধাক্কা দেয়, যার ফলে তার স্ত্রী মারা যায়। কিন্তু তার মেয়ে জ্যোতি দুর্ঘটনাক্রমে একটি ডাস্টবিন পড়ে গিয়ে তাকে ঢেকে ফেলে। যেহেতু ডাস্টবিনটা মহারাজের মেয়ের প্রাণ বাঁচিয়েছে, তাই সেটাকে খুব যত্ন করে জ্যোতির মায়ের ফটোর নিচে রেখে দিয়েছে এবং সেটার নাম রেখেছে লক্ষ্মী। জ্যোতি ছাড়া মহারাজা এই দুনিয়ায় একেবারে একা। মহারাজা তার মেয়েকে খুব ভালোবাসে। সে নিজের হাতে রান্না করে, বাড়ির সমস্ত কাজ করে, এমনকি জ্যোতির যা যা প্রয়োজন তার সবটা মেটানোর চেষ্টা করে মহারাজা। জ্যোতি ক্লাস 10-এ পড়ে, তবে তার পড়াশোনায় খুব একটা মন ছিল না। তার খেলাধুলা করতে বেশি ভালো লাগতো। স্কুলের খেলাধুলায় সবসময় সক্রিয় থাকতো জ্যোতি। জ্যোতিকে খেলাধুলায় সবসময় সাপোর্ট করতো তার স্কুলের স্পোর্টস শিক্ষিকা আসিফা। যেহেতু জ্যোতি খেলাধুলায় খুব ভালো, সে বাইরে খেলতে যাওয়ার চান্সও পায়। শিক্ষিকা আসিফার সাথে কোয়েম্বাটোরে একটি ক্রীড়া শিবিরের জন্য শহরের বাইরে চলে যায় জ্যোতি। এদিকে মহারাজা স্থানীয় থানায় ডাকাতির অভিযোগ জানাতে যায়। উল্লেখ করে যে তাদের বাড়ি থেকে ডাস্টবিন চুরি হয়েছে। পুলিশ এটা শুনে প্রথমে অবাক হয়, তারপর তার কথা বিশ্বাস করে না। মহারাজা তাদের কাছে পুরো ঘটনাটি বর্ণনা করে, বলে যে একটি সশস্ত্র দল তার বাড়িতে হামলা চালায়, তাকে আক্রমণ করে এবং লক্ষ্মীকে নিয়ে যায়। পুলিশ প্রাথমিকভাবে মামলাটি দেখে, কারণ তারা একটি খালি ডাস্টবিনের মতো তুচ্ছ বস্তু খুঁজে পেতে তাদের প্রচেষ্টা এবং সময় ব্যয় করতে চায় না। এবার মহারাজা পুলিশকে 5 লক্ষ টাকা ঘুষ দেওয়ার প্রতিশ্রুতি দিলে তারা অবশেষে মামলাটি গ্রহণ করে। পুলিশ সদস্যরা লক্ষ্মীকে খুঁজতে নাল্লাসিভম, একজন অপরাধী তথ্যদাতা হয়েছিলেন। এবার সিন চলে যায় 2009 সালে। এই সিনে আমরা দেখতে পাই সেলভাম এবং সাবারি হলো একটি ডাকাত জুটি। বাড়িতে ঢুকে এরা গয়নাগাটি এবং দামি দামি জিনিস লুটপাট করে এবং নারীদের ধর্ষণ করে তাদের হত্যা করে। সেলভামের সুন্দর একটা ছোট পরিবার আছে। সেই পরিবারে তার একটি মেয়ে আছে। সেলভাম তার মেয়েকে খুব ভালোবাসে। মেয়ের জন্মদিনে সেলভাম সোনার দোকানে গিয়ে মেয়ের জন্য সব থেকে দামি একটি চেন কিনে ফেলেন। তার স্ত্রী বারণ করলেও সেলভাম সেটা শোনে না। মেয়ের জন্মদিনে সাবারি সেলভামকে ফোন করে জানায় যে একটি সংবাদপত্র তাদের পরিচয় প্রকাশ না করে তাদের অপরাধের ওপর একটি খবর প্রকাশ করেছে। সেলভাম ফোনে কথোপকথনের সময় দাড়ি কাটতে রামকি সেলুনে ছিলেন এবং কলটি বন্ধ করার পরে তিনি সন্দেহ করেন যে মহারাজা হয়তো কথোপকথনটি শুনেছেন। সেলভাম সেলুন ছেড়ে চলে যায়, কিন্তু সেলুনে একটা সোনার চেন ভুলে যায়, যেটা সে তার মেয়েকে উপহার দিতে চায়। যখন মহারাজা সেলভামের বাড়ি ফিরে আসেন, তখন পুলিশ সদস্যরা সেলভামকে এবং সবরিকে গ্রেফতার করতে একই সাথে আসে। পুলিশ সবরিকে গুলি করে এবং সেলভামকে অপমানজনকভাবে গ্রেপ্তার করে। সেলভামের স্ত্রী কোকিলা, যিনি তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন, তিনি তার মেয়ে সেলভামের কাছ থেকে ঘৃণা, রাগ ও বিশ্বাসঘাতকতা থেকে দূরে রাখেন। সেলভাম মহারাজার দিকে তাকায়, বিশ্বাস করে যে মহারাজা তাকে ধরিয়ে দিয়েছে পুলিশের কাছে। আবারও সিন বর্তমানে আসে, সাল 2023। ধনা নামে একজন অপরাধী স্থানীয় গাড়ির গ্যারেজে কাজ করে। একজন স্থানীয় রাজনীতিবিদ তাকে মারধর করে এবং হুমকি দেয় যে তিনি তার গাড়ি থেকে তার সানগ্লাস চুরি করেছে। ধনার খুব রাগ হয় ও প্রতিশোধ নিতে চায়। রাজনীতিবিদরা যখন একটি স্থানীয় বারে যায়, সেখানে ধনা গিয়ে তাদের মারধর করে, যেখানে মহারাজাও উপস্থিত ছিল। এদিকে পুলিশ যখন ডাস্টবিনের কোনো খোঁজ পাচ্ছে না, তখন তারা একটি নকল ডাস্টবিন তৈরি করে ফেলে, একদম লক্ষ্মীর মতো দেখতে। কিন্তু মহারাজাকে ডাস্টবিনের কথা বলতে গেলে চোরের কথাও বলতে হবে। ইচ্ছাকৃত বলির পাঁঠা খুঁজতে পুলিশরা চোর ডাকতে শুরু করে, যারা এই ধরনের কার্যভার গ্রহণ করবে। কিন্তু তারা একটি ডাস্টবিনের ক্ষুদ্র চুরির অভিযোগে
অভিযুক্ত হওয়ার ধারণাটিকে উপহাস করে। অবশেষে নাল্লা শিবম অপরাধী হিসাবে ফিরে আসতে সম্মত হন, এই বলে যে তার অভিনয়ের প্রতি ঝোঁক রয়েছে। তারা ফোনে মহারাজকে পুরো ঘটনাটি আবার বর্ণনা করতে বলে, যাতে নাল্লা শিবম সেই অনুযায়ী কাজ করতে পারে। মহারাজ ঘটনাটি একইভাবে বর্ণনা করে, কিন্তু এইখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মহারাজের অনুপস্থিতিতে জ্যোতি ক্রীড়া শিবির থেকে বাড়ি ফিরেছিল। সেলভাম, ধনা এবং নাল্লা শিবম এরা 3 ব্যক্তি মহারাজকে হত্যা করার জন্য বাড়িতে উপস্থিত ছিল। সেলভাম এখনও বিশ্বাস করে যে মহারাজাই তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল এবং তার পরিবারকে ধ্বংস করে ফেলেছিল, তাই সে মহারাজার বিরুদ্ধে প্রতিশোধ নেবে। কিন্তু মহারাজা সেদিন বাড়িতে উপস্থিত ছিল না। পরিবর্তে তারা জ্যোতিকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, তাকে প্রচুর মারধর করে এবং নাল্লা শিবম এবং ধনা তাকে একাধিকবার ধর্ষণ করে অজ্ঞান করে ফেলে। তারপর তারা 3 জনেই বাড়ি ছেড়ে চলে যায়। বাড়িতে পৌঁছে মহারাজা জ্যোতিকে গুরুতর অবস্থায় দেখতে পায় এবং তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। জ্যোতির জ্ঞান ফিরলে জ্যোতি তার বাবাকে বলে যে আক্রমণকারীদের মধ্যে একজনের পিঠে টিউমার ছিল। জ্যোতিকে হাসপাতালে ভর্তি করার পর মহারাজা বাড়িতে ফিরে আসে এবং হতাশা ও যন্ত্রণার কারণে নিজেকে মারধর করে। যখন সে জেগে ওঠে, সে স্থানীয় রাজনীতিকের গাড়ির নাম্বার সহ একটি টোল প্লাজার রসিদ দেখে, যার সানগ্লাস চুরি হয়েছিল, যা তাকে ধনা এবং রাজনীতিকের মধ্যে ফাইটের দিকে নিয়ে যায়। মহারাজা ফাইট করার পর বাইরে ধনাকে অনুসরণ করে এবং তাদের মধ্যে খুব লড়াই হয়। ডাকাতির দিনে তার সহযোগী কারা ছিল তা জিজ্ঞেস করে। ধনা তাকে বলে যে তাদের মধ্যে একজন নিজেই থানার ভেতরে রয়েছে। ধনা হঠাৎ মহারাজকে ছুরি দিয়ে আঘাত করে, তারপর সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই মহারাজা তার দেহ থেকে মাথাটা কেটে ফেলে। তারপরেই মহারাজা থানায় এসে ডাস্টবিন কিভাবে চুরি হয়েছিল সে সম্পর্কে একটি গল্প আবিষ্কার করে ফেলে। তারপর থেকে সে সবসময় থানাতেই পড়ে থাকতো সেই পুলিশটার খোঁজে যার পিঠে টিউমার আছে। এদিকে বর্তমানে ইন্সপেক্টর ভারতরাজন এবং তার সহকর্মী পুলিশ সদস্যরা নাল্লা শিবমকে বোঝায় যে তাকে খুব হতবাক দেখাচ্ছে। তারা মহারাজকে জানায় তার লক্ষ্মীকে খুঁজে পাওয়া গেছে। এটা শুনে মহারাজ খুব খুশি হয় এবং প্রত্যেক পুলিশ সদস্যদের খুশিতে আলিঙ্গন করে। তখনই সে বুঝতে পারে যে নাল্লা শিবমের পিঠে টিউমার আছে। সেই অপরাধীদের মধ্যে এই একজন যাকে সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল। ভারতরাজন মহারাজকে তাকে উপযুক্ত শাস্তি দিতে বলে এবং সেইখানেই সে জানতে পারে জ্যোতির ধর্ষণকারীদের মধ্যে একজন হলো নাল্লা শিবম। এবার আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে দেখানো হয় যে ধনার মৃত্যুর তদন্ত করার সময় পুলিশ নাল্লা শিবমকে ধনার ফোন কল করতে দেখেছিল। মহারাজার ফোন নাম্বার এবং জ্যোতির সম্পর্কে ডাক্তারের তথ্য নিয়ে আরও খোঁজ খবর নিয়ে তারা নাল্লা শিবমকে মহারাজের কাছে আনার কৌশল চালিয়েছিল। পুলিশ নাল্লা শিবমকে মহারাজার হাতে তুলে দেয়, তাকে নাল্লা শিবমকে শাস্তি দেওয়ার স্বাধীনতা দেয়। তারপর মহারাজা নাল্লা শিবমকে হত্যা করে। এর পরের সিনে আমরা দেখতে পাই সেলভাম যেখানে কাজ করে সেখানে মহারাজা পৌঁছে যায়। দুজনের মধ্যে প্রচুর ফাইটিং শুরু হয়। অবশেষে মহারাজা সেলভামকে অক্ষম করেন। সেখানে আসিফা জ্যোতিকে সেলভামের কাছে নিয়ে আসে। জ্যোতি সেলভামকে অপমান করতে এগিয়ে যায় এবং তাকে বলে, তুমি আমার এরকম সর্বনাশ কেন করলে? তুমি যদি ভেবে থাকো এরপর আমি ঘরে বসে থাকবো, তাহলে ভুল ভাবছো। আমি আমার জীবনটা আবার ঠিকই নতুনভাবে শুরু করব। তারপর জ্যোতি সেলভামের সামনে গয়না ভর্তি একটি ব্যাগ ছুঁড়ে দেয়। জ্যোতি বলে, এটার জন্যই সেদিন তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে। সেলভাম গয়নার মধ্যে খুঁজে পায় একটি সোনার চেন, যেটি সে তার মেয়েকে জন্মদিনে দেবে ভেবেছিল, যেটা মহারাজা এত বছর ধরে আগলে রেখেছিল। এবং এই চেনটা ফেরত দিতেই মহারাজা সেলভামদের বাড়িতে সেদিন গিয়েছিল। মুভির শুরুতেই মহারাজার স্ত্রী মারা যাওয়ার পর দৃশ্যটি এখন চূড়ান্ত ফ্ল্যাশব্যাকে প্রকাশিত হয়েছে। সেলভামের গ্রেপ্তারের পর মহারাজা
তার স্ত্রী এবং ছোট মেয়ে কোকিলা নতুন বাড়িতে গিয়েছিল চেনটি ফেরত দিতে, কিন্তু কোকিলা সেই চেনটি নিতে রাজি হয় না। সে জানায় তার স্বামীর অসৎ উপার্জনের কোনো কিছুই তিনি তার মেয়েকে দিতে চান না। তখন মহারাজা রাস্তার ওপারে একটি দোকান থেকে সেলভামের মেয়ের জন্য উপহার কিনতে গেছিল, আর তখনই একটা ট্রাক কোকিলার বাড়িতে ধাক্কা মেরেছিল। সেলভামের মেয়ের নাম আম্মু। আম্মু বাদে সবাই মারা যায়, যাকে কিনা লক্ষ্মী রক্ষা করেছিল সেদিন। মহারাজা আম্মুকে দত্তক নেন এবং তাকে নিজের মেয়ে জ্যোতি হিসেবে বড় করেন। বর্তমানে জ্যোতি বিল্ডিং থেকে বেরিয়ে যাওয়ার সময় সেলভাম জ্যোতির কাঁধে একটি দাগ দেখতে পান, যেমনটি তার মেয়ে আম্মুর কাঁধে ছিল। সে বুঝতে পারে যে আজ তার মেয়ের ধর্ষণ এবং লাঞ্ছনার জন্য সে নিজেই দায়ী। তখন সে মহারাজের পায়ে ধরে প্রচুর কান্নাকাটি করতে থাকে, একবারের জন্য তার মেয়েকে ডেকে দিতে। সে তার মেয়ের সঙ্গে কথা বলতে চায়, তার কাছে ক্ষমা চায় সে, কিন্তু মহারাজা তখন খুব রেগে যায় এবং বলে সে শুধু মহারাজের মেয়ে, সেলভামের মেয়ে না। তারপর মহারাজ সেখান থেকে চলে যায়। এরপর সেলভাম প্রচুর কান্নাকাটি করতে থাকে। সে ভাবে এতদিন ধরে সে মেয়েদের প্রচুর সর্বনাশ করেছে, তাই ভগবান তাকে এইভাবে শাস্তি দিয়েছে। যখন জ্যোতি, মহারাজা এবং আসিফা বাইরে চলে যায়, তখন অপরাধ বোধে কাঁদতে কাঁদতে বিল্ডিং থেকে লাফ দেয় এবং মারা যায় সেলভাম। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।